আসসালামু আলাইকুম। একটা এক্সাইটিং বিয়ের দাওয়াতে যাচ্ছি। পাশে আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ। যাই হোক, যাওয়া শুরু। যাত্রাপথে আমরা বলবো কোথায় কোথায় কীভাবে যাচ্ছি। অটোযোগে এসে নামলাম হচ্ছে গোবিন্দাসী হাট পার হয়ে, গোবিন্দাসী ঘাট বলে এটাকে। ওই যে যমুনা নদী দেখা যাচ্ছে, এই যে আমার ভাই ভাবি, আর ওই যে আমার আব্বা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, কারণ আব্বা আমাকেই নিতে চায়নি এইখানে। কারণ হচ্ছে যে যেহেতু পানি চারদিকে, নৌকা, এই রিক্সের মধ্যে সে আমাকে, এত বড় মহিলা আমাকেই নিতে চাচ্ছেন না। বাচ্চা কাচ্চা নেওয়ার প্রশ্নই আসে না। এই জন্য আমার ভাইয়ের 2 বাচ্চা, আমার 2 বাচ্চা, সবাইকে বাসায় রেখে আমরা যাচ্ছি হচ্ছে বিয়ের দাওয়াত খেতে। তো জায়গাটা হচ্ছে যমুনার একটা চরে, তো যমুনা নদী পার হয়ে যেতে হবে। জায়গাটার নাম হচ্ছে ফজলের হাট, অনেকে ফজলের ঘাট বলেও চেনে। এই যে আমার চাচাতো ভাই, ওকেও একটু দেখালাম। গল্প করতে করতে দেখা যাবে যে কখন কে যে চাচির হচ্ছে ছেলে। এই যে আমার বাতিজি, এগুলো, এই যে এটা ছোট, আর আমার হাজব্যান্ড কালে হাত দিয়ে চিন্তা করতেছে এগুলোরে কীভাবে নিয়ে যাব। এই যে ভাবি উঠছে হচ্ছে কিভাবে নৌকায় উঠছে দেখেন। আমার ভাই টেনে টেনে, আমার বাবা টেনে টেনে তুললো। এইবার আমি, যাই হোক, আমার আগে আমার ভাতিজি উঠে গেল। যাই হোক, তরতর করে নেমে গেলো। কিন্তু আমার মতো একটা জবরদস্তি কিভাবে নৌকায় উঠে দেখেন, এটা উঠে যাচ্ছে মনে হচ্ছে না। ফাইনালি আব্বা আমাকে পার করে দিতে পেরেছে। পার হয়ে আমি কি একটা হাসি দিয়েছি বাবা। আমার চাচিকে চাচা পার করে দিল, চাচা তো বাই লাফাইয়ে উঠে গেল, ভাতিজিও সুন্দর মতো উঠে যাচ্ছে। এটা হচ্ছে বরের ছোট ভাই, মানে আমার হচ্ছে ভাতিজা। আর এই যে বর হচ্ছে, এটাও ভাতিজা, এটা বড়, ওই যে ব্যাগ ক্যারি করবো হচ্ছে ছোট। এই যে বর উঠে গেল, আর হচ্ছে এটা বর। এখন হচ্ছে পুরা ঘাটটাকে একটু দেখাই। পুরা ঘাট দেখেন, এই নৌকার মধ্যে জিনিসপত্রের অভাব নেই। যে এত বড় বড় বস্তাগুলো হচ্ছে মুড়ির বস্তা, এগুলো কার জানি না। যেহেতু এদিন হাট ছিল, সো নৌকাতে জায়গা পাওয়াও একটু টাফ ছিল। যেহেতু চরের মানুষের অনেক ধরনের প্রতিবন্ধকতা ফেস করে থাকতে হয়। আমি আসলে এই বিয়েতে গিয়েছি হচ্ছে এই যে চরের মানুষের লাইফস্টাইল কেমন হয়, এই তাদের মানে কী ধরনের প্রতিকূলতা পার দিয়ে চলতে হয়, সো এইগুলো দেখতে একটু গিয়েছি। আমার কাছে মনে হয়েছে চরের বিয়েটা আমার একটু দেখা দরকার। মানে তাদের লাইফস্টাইল, ওভারঅল তাদের জীবনযাত্রার যে কষ্টকর, কতটুকু স্ট্রাগল করতে হয়, এগুলো বোঝার জন্যই। যেহেতু হাটের থেকে ওনারা অনেক কিছু নিয়ে যাচ্ছেন। যে আমার হাজব্যান্ড হাই দিচ্ছে আরেক নৌকাতে বসে, সে বলতেছে আমি নৌকা দেখে ভয় পাই না। বাট আমিও ভয় পাই না খুব একটা, কারণ মোটামুটি সাঁতার জানি। আমার ভাবি খুব ভয় পাচ্ছিল, যেহেতু হচ্ছে ওরা পানির দেশের মানুষ না, সো পানি দেখে ওরা খুব ভয় পায়। আর এই হচ্ছে নৌকা অলরেডি চলা শুরু করেছে। তো যেটা বলছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল যে চরের বিয়েগুলো একটু ডিফারেন্ট হবে, বা ওদের লাইফস্টাইলটা একটু দেখা যাবে সচক্ষে। যেই কারণে আমার আব্বা নিতে চাই নাই যদিও, তারপরেও আমি বলছি না, এরকম একটা এক্সাইটিং বিয়ে না দেখলে চলবেই না। তো গেলাম, নৌকা ভর্তি অনেক জিনিসপত্র ছিল। কাঁঠাল ছিল, মুড়ি ছিল, টিন ছিল, যে আমার পায়ের নিচে টিন দেখা যাচ্ছে, দেখেন পায়ের নিচে যে খাম হচ্ছে, অনেকে বুঝবে না, সিমেন্টের খাম আর কি। হয়তো বা ওই যে গ্রামে ওরা ছোটো ছোটো অনেক জায়গায় একটু গাছ টাছ দিয়ে বা একটা ছোটোখাটো করে ঘর বানিয়ে গরু পাহারা দেয়, সেরকম করে। তো এর মাঝখানে যেহেতু নৌকা পথ, আমরা হচ্ছে বোরিং না হওয়ার জন্য আমরা হচ্ছে চিপস এগুলো আব্বা কিনে নিয়ে উঠেছিল। আমরা চিপস খাচ্ছিলাম রিক্রিয়েশনের জন্য। তো বিয়েতে যাচ্ছি, তারপরেও মুখটাকে একটু বন্ধ দিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ভাতিজি জামাই, ওর বিয়েতেও এর আগে গিয়েছিলাম। ওদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর, ওদের একটা বাচ্চা আছে। 2 পাশে দেখেন কি সুন্দর প্রকৃতি। এই যে গরুগুলো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। গরুদের ভাব দেখে মনে হচ্ছে ওরা নিউজিল্যান্ড আছে, মানে গলায় কোনো দড়ি নাই। কি সুন্দর সবুজ প্রকৃতি, চারপাশে পানি, একদম নির্ভেজাল ঘাস। মানে এই যে রাখাল বাবা চুপচাপ বসে আছে, গান গাচ্ছে। সো গরুগুলো কত নিশ্চিন্তে আছে। তো ওদের ভাবে আমার কাছে মনে হচ্ছে যে ওরা নিউজিল্যান্ডে আছে। এটা হচ্ছে মানে ওই নদীর বাঁকে বাঁকে, মানে নদীর বিভিন্ন জায়গায় চর, এই যে চরগুলা উঠেছে, বা এইগুলা যদি আমার বাড়ির কাছে, বাট আমি কখনো যাইনি, আমার ফার্স্ট টাইম। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে যমুনা সেতু, দেখা বোঝা যাচ্ছে কেউ জানি না, ওই দূরে দেখা যাচ্ছে। তো যাই হোক, চারপাশে যে যমুনা সেতু এইবার ক্লিয়ার, দেখেন নৌকা যাচ্ছে।
তারপর যে চর মাঝখানে মাঝখানে চর, মানে পুরা নদীটাকে কোনোভাবেই দেখার কোনো অপশন নাই, কারণ হচ্ছে মাঝখানে মাঝখানে চর উঠেছি, তো মনে হচ্ছে মাঝে মাঝে একটা করে গ্রাম। তবে হ্যাঁ, গ্রামের মতো হলেও এই যেহেতু যোগাযোগ ব্যবস্থা ওই জায়গাতে খুব একটা ভালো না, যেই কারণে ওই জায়গায় মানুষ থাকে না। ওই যে আমি বালি হাঁসের একটা ভিডিও করেছিলাম, ওই যে মাঝখানে বালি হাঁসগুলো এই যে দেখেন, আরও কোচ করে দেখাচ্ছি, বালি হাঁস নিজের মতো করে ঘুরছে ফিরছে, টুক করে ডুব দিচ্ছে, আবার আকাশে উড়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর ওদের টাইম কাটছে, দেখলাম খুব, মানে ওরা মজা করছে, ভীষণ ভালো লাগছে ওই বালি হাঁসগুলোকে দেখে। এই যে একটু আগে বললাম যে গরুগুলো মনে করে তারা নিউজিল্যান্ডে আছে, ওই যে নিউজিল্যান্ড দেখেন, এই গরু তার পুরা ফ্যামিলি নিয়ে এখানে চড়ে বেড়াচ্ছে, দারুণ একটা ব্যাপার। দেখেন আমি আরও পোস্ট করে দেখাচ্ছি, সব বাচ্চা কাচ্চা নিয়ে গরুর ফ্যামিলি। আর আমার ধারণা যে এই যে মাঝখানে মাঝখানে যে ঘরগুলো আছে, এগুলো হচ্ছে জাস্ট এই গরুগুলোকে দেখভাল করার জন্য কোনো একটা রাখাল ছেলে বা দুই একজন হয়তো বা থাকেন এখানে, বাট এটা কিন্তু গ্রাম না। এইরকম মাঝে মাঝে এই যে টিনের ঘরগুলো মাঝে মাঝে বিভিন্ন চরের মধ্যে অনেক আছে, ভিডিওতেও আমি দেখেছি এবং খালি চোখেও দেখেছি, অনেক আছে। সো এই ঘরগুলোর জন্য, এরকম কোনো ঘর বানানোর জন্যই হয়তো বা আমাদের নৌকা, ইট, যে সিমেন্টের খাম প্লাস টিন এগুলো নিয়ে যেতে দেখলাম। বক পাখি উড়ে যাচ্ছে, উড়ে যায় বক পক্ষী। আর হচ্ছে এই যে নৌকা, এটা কিন্তু অনেক দূরে, আমার ফোনটার ঝুমটা দারুণ, মানে ঝুম করলেও সেই ওই যে কত দূর থেকে দেখা যাচ্ছে, একদম কুইন আসে, ঝুম করলেও ফেটে যাচ্ছে না। এটা খুব ভালো একটা ব্যাপার। যাই হোক, দুই পাশে যে ঝাউবন দেখে মনে হচ্ছিল সুন্দরবন একটা ফিল পাচ্ছিলাম। দুই পাশে কি সুন্দর ঝাউবন দেখেন, এখানে ঝাউ গাছও আছে, যে মানে যমুনা নদীর দুই পাকে ঝাউ গাছ, দারুণ না? তো আমার ভাই এত সুন্দর প্রকৃতি দেখে সে ছবি তোলা লোভ সামলাতে পারছিল না, ছবি তুলছে, মানে ভালো হয় নাই মনে হয়, সে আরেকবার তুলবে মনে হয়। এই যে হ্যাঁ, আরেকবার সে ছবি তোলার প্রিপারেশন নিচ্ছে, এই যে। যাই হোক, এত সুন্দর একটা ওয়েদার, মানে রাস্তা শেষ হচ্ছে না। তো এত প্রকৃতি দেখছি, গরু দেখলাম, বালি হাঁস দেখলাম, যাত্রা শেষ হচ্ছে না। তারপর কি করলাম, এই যে একটু পানি পেয়েছি, একটু পানি দিয়ে একটু আহ্লাদ না করলে হয়, এই যে পানি নিয়ে একটু আমার আহ্লাদ চলছে। তো যাই হোক, এত কিছু করার পরেও সময় আর কাটছে না, শুধু চারদিকে পানি আর পানি আর পানি। খাওয়া দাওয়া শেষ, বালি হাঁস দেখা শেষ, তারপরে হচ্ছে পানি দেখছি, প্রকৃতি দেখছি, আর একটু পর পর জানতে চাচ্ছি যে আর কতক্ষণ। তো সবাই বলতেছে আর একটু পরেই, একটু পর আর শেষ হচ্ছে না। কত বড় বড় ঢেউ দেখেন, মোটামুটি। তাও তো আর কিছুদিন পরে নাকি আরও বেশি পানি হলে এই ঢেউগুলো নাকি আরও বেশি প্রমিনেন্ট হয়, মানে অনেক, এই যে গাছগুলো কিছুই নাকি দেখা যায় না, সব পানির নিচে মানে ডুবে যায়, পুরো একটা শুধু চারদিকে পানি, সাদা সাদা নাকি দেখা যায়। এই যে আমার পাশে যে বসে আছে, ইনি হচ্ছে বরের বাবা, সে খুব চিন্তিত। তো মানে বসে এত কিছু করার পরেও যখন দেখি রাস্তা শেষ হচ্ছে না, তখন আমি আমার আব্বাজানকে জিজ্ঞেস করলাম যে আব্বাজান আর কতক্ষণ? আব্বা বলে এই আর 10 মিনিট, এই আর 20 মিনিট, এরকম বলতে বলতে 20 মিনিট কয় মিনিটে হয় আমি আসলে এই টাইমে বুঝতে পারি নাই, কারণ এদের 20 মিনিট মানে যে 1 ঘন্টা 40 মিনিট, এটা আমার আসলে বোঝার বাইরে ছিল। তো ফাইনালি গলে হাত দিয়ে বসে থাকতে থাকতে দেখলাম যে না, চলে এসেছি। আমার ভাই হচ্ছে নামতে সাহায্য করছে আমাকে, কাকাও খুব মনোযোগ দিয়ে দেখো পড়ে যায় কিনা। তো আলহামদুলিল্লাহ পড়ি নাই। আর অনেকে জিজ্ঞেস করবেন যে একবার বাইয়ে আমাকে নামাই দিল, একবার আব্বু আমাকে উঠাই দিল, তো হচ্ছে আমার হাজব্যান্ড কই, কারণ আমার হাজব্যান্ডের কাজ ছিল ভিডিও করা, যে কারণে সে আমাকে কোনো হেল্প করতে পারে নাই। আর এই যে এখানে নামতেই দেখলাম এখানে একটা এই ছেলেটা, ও একটু পাগল, প্রতিবন্ধী আর কি, বাট সে খুবই মজা পাইছে এতগুলো মানুষকে নামতে দেখে। ওরা সারাক্ষণ আমাদের সাথে এগেছিল। তো বিয়ের একটা ঐতিহ্য হচ্ছে ঘেট ধরা, গ্রামগঞ্জের বিয়ের ঐতিহ্য। সো এই যে এরা হচ্ছে যাত্রাপথে দেখলাম এরা ঘেট ধরেছে, ছোট ছোট পিচ্চিরা। এখন টাকা না দিয়ে যাওয়া যাবে না, টাকা দেওয়া হয়েছে, তারা খুশিতে গেট ছেড়ে দিয়েছে। আমরা তারপর হচ্ছে গেট থেকে মুক্তি পেয়ে হাঁটা ধরলাম। এখানে নৌকা থেকে নেমে হাঁটা ছাড়া আর কোনো বিকল্প নাই, যেতেই হবে, হেঁটেই যেতে হবে, হাঁটা ছাড়া আর কোনো অপশন নাই। তারপর মেইন গেটে চলে আসলাম, যেটা হচ্ছে মানে বর যাত্রীর মেইন গেট। এই গেটে টাকা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। এখন সেই টাকাটা কত হবে
সেটা আগে থেকেই এখনকার যুগে পূর্ব নির্ধারিত থাকে যে কত টাকা দিয়ে গেট থেকে গেটের মানে গেট মুক্ত হওয়ার ব্যাপারটা যেটা সেটা আগে থেকেই নির্ধারণ করা থাকে। তো এই গেট দেখেন কলা গাছের 2টা খাম্বা। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে কলা গাছের মাথা কই, তো উনি আমাকে ব্যাখ্যা দিচ্ছেন এই যে উনি মেয়ে পক্ষের বা সরাদর বলে আর কি। উনি হচ্ছে বলতেছে যে একটু বাতাস ছিল তো যে কারণে কলা গাছের মাথা কেটে দিয়েছি, না হলে ঝড় আসবে পুরা গেট উল্টে যায়। তো যাই হোক আমরা ওয়েট করতেছি যে বর চলে আসছে, বর এসে এখানে বসবে, মিষ্টি খাবে, টাকা দিবে, তারপর গেট থেকে হচ্ছে গেট পার হওয়ার সার্টিফিকেট পাবে তারা। তো দর কষাকষি একটু ভাব ধরছে আর কি, বাট দর কষাকষির ব্যাপারটা কিন্তু আগেই কমপ্লিট করা ছিল। তো যাই হোক ওই যে পিচ্চিটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার ভাতিজার শাড়ি, সে মিষ্টি টিষ্টি খাওয়ায় গেট থেকে টাকা নিয়ে গেট থেকে পার হওয়া লাইসেন্স দেওয়ার পরে আমরা ঢুকে গেলাম। আমার আগে বরযাত্রী পার হয়ে গিয়েছে, তারপরে আমরা গেলাম। আমার ভিসাইন আর হাসি মুখ দিয়ে বোঝা যাচ্ছে যে সাকসেসফুলি আমরা গেটটা পার হয়ে গিয়েছি। তারপরে যে এটা হচ্ছে কনের বাড়িতে ঢুকে গেলাম। এটা হচ্ছে কনের বাড়ি, আমাদের বসার জায়গা হচ্ছে যে এইখানে বসছি। এটা কিন্তু মানে যমুনা নদীর একটা চরের ভিতরে কিন্তু গ্রাম। সো জিনিসটা হয়তো আমি বোঝাতে পারতেছি না, বাট মানে একদম ডিফারেন্ট একটা বিষয়, মানে আমাদের জন্য আসলে ডিফারেন্ট। আমার কাছে দারুণ লেগেছে। এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে, কাকি খাচ্ছে, আমার ভাবিও খাচ্ছে। খাওয়া দাওয়ার মেনু ভালো ছিল, ফুল পেট খাওয়া দাওয়া শেষ, এরপর পান খাওয়া শুরু। ছোট পান, এটা খাবো না, বড় পান খাই। এটা নেই, হ্যাঁ ওকে। চুন না, চুন, তারপর সুপারি। বিয়ে বাড়ির পান না খাইলে গুনাহ হয়, জানো? বিয়ে বাড়ির পান খাওয়া সুন্নাত। তারপরে হচ্ছে হুজুর, তারপরে হচ্ছে তোমার একটু কয়েকটা নিতে হবে, সুপারি। এত শক্ত তো দাঁত ভেঙে যাবে। না মুখে দিলে গলে যায়। আচ্ছা, এই জর্দা তো খেতে পারবো না, ওইটুকু শেষ। হ্যাঁ, তারপরে এইভাবে মোস্ট্রায়া কুটনি বুড়ির মতো পান চিবুতে আমগুলো চোখে পড়বো। দেখছেন কত আম ধরেছে। তো পান খাওয়াও শেষ হলো, খাওয়া দাওয়া শেষ, পান খাওয়াও শেষ, মনে হলো অনেকক্ষণ চা খাই না। তো সবাই জানেন আমি ভীষণ চা প্রেমী মানুষ, দুধ চা ছাড়া আমার চলেই না। তো পুরা চর এরিয়া খুঁজে এই দুধ চা খুঁজে বের করলাম। সেটাই ভাবিকে বলতেছিলাম যে পুরা গ্রাম ঘুরে দুধ চার দোকান খুঁজে বের করা চারটিখানি কথা। তো ভাবিও সে কথা শুনে হাসতেছিল, ঠিক যে এরকম চা প্রেমীর মানুষ নিয়ে ঘোরাটাও একটা ঝামেলা। ভাবি সেটাই বলতেছিল। যাই হোক, আমি দেখাচ্ছিলাম যে দেখো চর এলাকায় এসে, ওই যে চর এলাকা নৌকার ঘাট, এটা ওই চর এলাকাতে এসে সেই বিয়ের বাড়ি থেকে হেঁটে প্রায় 1-1.5 কিলো হেঁটে বাজার খুঁজে বের করে সেখান থেকে চায়ের দোকান খুঁজে বের করছি। ক্যামেরাম্যান বলছিল ঘর ভাঙা, তার অ্যান্সার দিচ্ছিলাম। তো যাই হোক, এবার বর কনের ছবি দেখেন। বর কোন দুজনেই অল্প বয়স্ক, বউ খুব অল্প বয়স্ক। আমি ভয়ে ছিলাম যে পুলিশ এসে তারপরে দেয় কিনা। বউ হেঁটে যায় রে। এখানে হাঁটা ছাড়া আর কোনো অপশন নাই, কারণ হচ্ছে যেহেতু বললাম যে একটা চরের ভিতরে গ্রাম, তো হাঁটা ছাড়া অন্য কোনো যানবাহন আসলে নাই। তো এই যে হেঁটে যাচ্ছে। বউ হেঁটে নিজের পায়ে নৌকায় ওঠার পর শুরু হলো আমাদের ফিরতি পথের যাত্রা। সবাই ভীষণ চিল মোডে আছে, সবাই কি খুশি দেখেন, সুন্দর ওয়েদার। আমার ভাইয়ের দাঁত তো মুখে থাকতেই চাচ্ছিল না। এই যে দেখছেন এত সুন্দর ওয়েদার, মিষ্টি মধুর বাতাস, কাপড়টা পুড়ে যাচ্ছে। হঠাৎ করে আমার নিজেকে উড়াল পঙ্খী মনে হলো। সেই সুখে আমি এক নৌকার গলিয়ে দাঁড়িয়ে একটা টাইটানিক মার্কা পোজ দিয়ে ফেললুম। দারুণ লাগছিল আমার। সারাদিনের ক্লান্তি, মানে সারাদিনের আসলে কোনো ক্লান্তিই ছিল না, বাট বাচ্চাদের ভীষণ মিস করতেছিলাম। যদিও কেউ সাপোর্ট করে নাই বাচ্চাদের পানির মধ্যে নিয়ে যেতে, যে কারণে ওদের নিয়ে যাওয়া হলো না, বাট ওদের ভীষণ মিস করতেছিলাম। তবে এই অসাধারণ দিনটি আসলে অনেক দিন স্মৃতিতে তরতাজা হয়ে থাকবে। অসাধারণ একটা দিন কাটছে সবার সাথে, বাবা, ভাই, বোন, ভাই, ভাবি,
হাজব্যান্ড আর কাছের মানুষরা সবাই মিলে খুব দারুণভাবে দিনটি এনজয় করলাম। এইরকম এনজয় হবে বুঝতে পেরেই আমি আসলে এখানে যাওয়ার উৎসাহ দেখিয়েছিলাম। দারুণ কেটেছে দিনটা আমার। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন যাতে ওরা সুখী হয়। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখবেন সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।